দর্শক, বেলা শেষের এই আয়োজনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদের সাথে আছি আমি এলিনা। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ফিউচার লিডার্স প্রোগ্রাম সিজন 2 বিজয়ী আলামিন রহমান। কথা বলবো তার সাথে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা আপনাকেও। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। প্রথমেই জানতে চাইবো যে বিষয়টি ফিউচার লিডার্স প্রোগ্রাম, এই বিষয়টি কি? ধন্যবাদ। ফিউচার লিডার্স প্রোগ্রাম এটি হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, সমস্যা যেটি হয় আমাদের দেশে যে আমাদের লিডারশিপ গ্রোথ করার মতো খুব একটা অপরচুনিটি পাওয়া যায় না। এদেশে অনেক তরুণ রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে, যারা বিভিন্ন জায়গায় তাদের স্বাক্ষর রেখে চলেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের জন্য যে নেতৃত্ব দরকার, আমরা সেই মেধাবী মানুষগুলোকে নেতৃত্বে খুব একটা আসতে দেখি না। বা কিভাবে যারা করতে চাইছে সেই মেধাবী মুখগুলো তাদের লিডারশিপ গ্রোথ কিভাবে করবে সেরকম একটা অপরচুনিটি ছিল না। তো ফিউচার লিডার্স প্রোগ্রাম মূলত সেই লিডারশিপ প্রোগ্রাম যেখানে সায়েন্স, আর্টস সহ সব ব্যাকগ্রাউন্ড থেকে যারা গ্রাজুয়েট করছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন তাদেরকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেয়, এবং সেখানে একটি রিয়েলিটি শোর মাধ্যমে অনেকগুলো টাস্ক বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের বিভিন্ন সমস্যা, সেগুলোর সমাধান কি, কিভাবে নেতৃত্ব দিতে হবে, কি করলে দেশে মানুষের জন্য ভালো হবে, আর্থসামাজিক ভাবে উন্নয়ন সম্ভব হবে, এই পুরো ব্যাপারটির একটি কমপ্লিট ওভারভিউ যেটাকে বলে সেটি সেখানে করানো হয়। তো আলটিমেটলি ফিউচার লিডার্স প্রোগ্রাম, এটাকে আমি বলছি যে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এট দ্য সেম টাইম আ গ্রেট অপরচুনিটি ফর আওয়ার ইয়াং লিডার্স টু বি দ্য রিয়েল লিডার এন্ড টু হেল্প ফর দ্য নেশন। ভবিষ্যতে আসলে একজন নেত্রী বা নেতা তৈরি করার যে একেবারে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটি এর ভেতরে। আমরা এই বিষয়টি নিয়ে আরো অনেক কথা বলবো। আপনার বিষয়ে জানতে চাই যে আপনি ফিউচার লিডার্স প্রোগ্রাম এর সাথে সংশ্লিষ্ট হলেন কি করে? ফিউচার লিডার্স প্রোগ্রাম যখন প্রথমবার দেখি যে প্রোগ্রামটি হচ্ছে এবং এটি খুব অসাধারণ বা খুব দারুণ একটি জিনিস যা ক্যারিয়ারের জন্য ভালো হবে, তো তখন থেকে ইচ্ছে ছিল যে করব। কিন্তু যখন কন্টেস্টটা সামনে আসলো তখন বারবার ভাবছিলাম যে মানে আসলেই কি পারবো, মানে এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বিশাল বড় একটা কন্টেস্ট যেখানে হাজার হাজার গ্রাজুয়েটসরা এখানে কন্টেস্টে আসছেন, সবাই বিভিন্ন ইনস্টিটিউট থেকে। তো এতগুলো মানুষের মধ্যে তখন নিজের কাছে মনে হচ্ছিল যে না, মনে হয় পারফর্ম করা উচিত হবে না, দ্বিধাদ্বন্দ্ব, আবেদন করব কি করব না, যাব কি যাব না। তো এটা নিয়ে প্রায় মানে বন্ধুদের সঙ্গে আড্ডা হলে তখন বলা হতো যে আচ্ছা এটা কি পারবো, এটা কি যাব। তো ফ্রেন্ডরাই মানে মূল গল্পটা এখানে হচ্ছিল যে বন্ধুদের যে অনুপ্রেরণাটা, মানুষ তো একা হয় না, যে ফ্রেন্ডরা দেখা গেল যে ওরা অনুপ্রেরণা দিচ্ছে যে হ্যাঁ তুমি এগিয়ে যাও, তুমি পারবা। তখন মনে সমস্যা ছিল যে আচ্ছা যে যদি না পারি তখন কি হবে, যদি কথা বলতে না পারি, যদি ঠিকমতো পারফর্ম করতে না পারি, এটা একটা দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। তো তখন তারা বলছে আচ্ছা কথা না বলতে পারলে সমস্যার তো কিছু নেই, ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান লার্ন। তো তাদের যে অনুপ্রেরণা, তাদের যে এনকারেজমেন্ট, সেটাই বলতে গেলে মানে আবেদন করার থেকে শুরু করে পুরো জায়গাটিতে যে সাপোর্ট এসছে সেটা এসছে বন্ধুদের মধ্য থেকে। তো আমি মনে করি যে আরো যারা এই প্ল্যাটফর্মে জড়িত সবার ক্ষেত্রে গল্পটা তাই, যে নিজের মধ্যে যে কনফিডেন্সের অভাবটা থাকে শুরুর দিকে, যে একটা ভয় থাকে যে একটা এত বিশাল মঞ্চে কিভাবে পারফর্ম করা যাবে, তো সেখানে যখন সব বন্ধুরা এগিয়ে আসে, তারা কনফিডেন্স দেখায় যে হ্যাঁ তুমি পারবেই, তুমি এগিয়ে যাবে। তা আমি মনে করি আমার গল্পটা জড়িয়ে যাওয়ার সেই বন্ধুদের অনুপ্রেরণায় এবং সেই বয়টা আর সঙ্গে তো বাংলাদেশের জন্য কিছু করার এবং অনেক বড় কিছু করার যে আগ্রহটা ছিল, অধীন ইচ্ছা, তো সেই ইচ্ছা থেকে, আগ্রহ থেকে এবং ফ্রেন্ডদের অনুপ্রেরণা থেকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া। বাংলাদেশে তো অনেক ধরনের সমস্যা আছে, যারা নেতৃস্থানীয় জায়গাগুলো দখল করে থাকেন তাদের সেই সমস্যা সমাধান করাই হচ্ছে কাজ। তো সেই জায়গায় আপনাদের তো এই যে প্রক্রিয়াটা যেটা চলে, লিডার তৈরি হচ্ছে, সেখানে কি শেখানো হচ্ছে যে কিভাবে সমস্যার সমাধানগুলো করা যায়? জি, আসলে আরেকটু বিস্তারিত যদি আমি বলি, আমাদের প্রোগ্রামটা হচ্ছে মাল্টিটাস্ক ওরিয়েন্টেড। একটি টাস্ক দেওয়া হলো বাংলাদেশের একটা সেক্টর নিয়ে, যে এই সেক্টরের মূল সমস্যাগুলো কি, মানে জাস্ট মুখে বলে দেওয়া না, যে আমরা হয়তো এক কথা বলে দিতে পারি বাংলাদেশে এটা সমস্যা ওটা সমস্যা, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স। আপনাকে রিয়েলি যে পুরো প্রবলেমটার আইডেন্টিফাই করাটা, অ্যানালাইসিস করাটা, এরপর সেটাকে অ্যানালাইসিস করার পরে পৃথিবীর অন্য দেশগুলো যারা এগুলো এই সমস্যা থেকে নিজেদেরকে উঠিয়ে নিয়েছে, সফল হয়েছে, কিভাবে তারা করেছে, তারপর সেটাকে
প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে বাংলাদেশে পুরো টাস্কটা অ্যাপ্লাই করা যায়, কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো এই কমপ্লিট ওভারভিউটা আসলে ফিউচার লিডার্স প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখেছি। আচ্ছা, কি কি ধরনের সমস্যা আপনারা দেখেছেন সেখানে? অনেকগুলো সমস্যা, তার মধ্যে আমি যদি উল্লেখ করি, যেমন ট্রাফিক, যেটা ঢাকায় সব থেকে বড় যে সমস্যাটা এই মুহূর্তে, যে ট্রাফিক জ্যাম। তো কি কারণে ট্রাফিক জ্যামটা হয়, কেন এই সমস্যা থেকে এখনো পর্যন্ত আমরা উত্তরণ করতে পারছি না। তাহলে রিয়েলি ওভারভিউ বা কারা কারা জড়িত এই পুরো ট্রাফিক জ্যাম বা এই সম্পর্কটার সাথে, এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, তো এটা এই বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। এটা একটি টাস্ক, আর অন্যান্য টাস্কের মতো তো ট্রাফিক জ্যাম নিয়ে আমরা অনেক কাজ করেছি। ইনফ্যাক্ট আপনারা কি কি ধরনের সমাধান খুঁজে বের করতে পেরেছেন? ধন্যবাদ। আসলে আমরা প্রথমে সমস্যা যেটা দেখেছি, যেমন ঢাকায় ট্রাফিক জ্যামের যে কারণগুলো বলা হয়, যে ট্রাফিক আইন মানা হচ্ছে না, তারপর পর্যাপ্ত ট্রাফিক সার্জেন্টের অভাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাব, এবং তারা ঠিকমতো আইনটা প্রয়োগ করতে পারে না। তো এই সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলেই কিন্তু ট্রাফিক জ্যাম প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কি, যে এই জিনিসগুলোই করা সম্ভব হয় না। যে ঢাকায় আপনার কয়েক লক্ষ গাড়ি রয়েছে, তো এতগুলো গাড়ির জন্য আপনি নিশ্চয়ই হাজার হাজার ট্রাফিক সার্জেন্ট রাখা সম্ভব না। আবার এতগুলো গাড়ি, প্রত্যেকটা গাড়ি কে কখন আইন বাংলো কি বাংলো না, একটা জায়গায় ইলিগালি পার্ক করে রেখেছে, তো এতগুলো গাড়িকে তো এভাবে ধরে রাখা সম্ভব না। তো এই কারণেই এটা হচ্ছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। আমরা যে সমাধানটা করেছি সেটা হচ্ছে হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেম বা RFID। RFID হচ্ছে যে একটি গাড়িতে ছোট্ট একটি চিপ, একটা সিম কার্ডের মতো, এটা গাড়ির মধ্যে থাকবে। তো যখনই গাড়িটা রাস্তা দিয়ে যাবে, উপরে থাকছে হচ্ছে হলো আপনার রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার। তো গাড়ি থেকেও এটা রাডারের মতো, যে গাড়িটা যাচ্ছে, এই RFID এর আইডেন্টিফিকেশন নাম্বারটা তার সার্ভারে চলে যায়। তো সেখান থেকে সে দেখে নেয় গাড়িটার নাম্বার কত, গাড়িটার ড্রাইভারকে, গাড়িটার মালিককে, গাড়িটা কি প্রাইভেট কার না বাস নাকি কি, এবং এটার কি পরিমাণ কবে লাস্ট মেইনটেনেন্স করা হচ্ছে। তো এখন যেটা হয় যে একটা গাড়ি হয়তো লক্কর চক্র মার্কা বা রাস্তায় সমস্যা করছে, কিন্তু ট্রাফিক সার্জন যতক্ষণ না ওটাকে আটকে রাস্তার পাশে নিচ্ছে, তারপর বলছে যে আপনার কাগজপত্র দিন, আমরা চেক করে দেন, উনি ম্যানুয়ালি চেক করে বলছে যে গাড়িটাতে সমস্যা। কিন্তু এতে করে আপনি 1000টা গাড়ি রাস্তা দিয়ে চলে গেল 2 মিনিটের মধ্যে, আপনি নিশ্চয়ই সেটা করতে পারবেন না। কিন্তু RFID হওয়ার কারণে, যেহেতু কম্পিউটার প্রসেসর, এখন প্রতি সেকেন্ডেও যদি কয়েকশো না কয়েক হাজার গাড়িও চলে যায়, এখন কিন্তু প্রবলেম হচ্ছে না। কম্পিউটার নিজেই দেখে নিচ্ছে যে এই গাড়িটা কে, কবে তার মেইনটেনেন্স হয়েছিল, তার রুট পারমিট আছে কিনা, এবং আপনারা যে বিষয়টি আপনি বলছেন, সত্যিকার অর্থে শুনে ভালো লাগছে যে এরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এই বিষয়টি কি একটু কষ্টসাধ্য কিংবা একটু ব্যয়বহুল হবে কি? না, একেবারেই ব্যয়বহুল না। কারণ হচ্ছে এটির যে RFID রিসিভার, এটির টাকা মাত্র 100 টাকার মতো। তো যেখানে আমাদের দেশের গাড়িগুলো আপনি জানেন যে যখন প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে যায় ওনারা, সেখানে অনেক হাজার হাজার টাকার ব্যাপার। সেখানে যদি বলা হয় যে আপনি মাত্র 100 টাকা দিয়ে একটা RFID নেবেন, এটা মানে খুব কিছু না। কিংবা BTRC বা BRTC যারা রয়েছেন, বা বাংলাদেশের যেই নিয়ন্ত্রণ সংস্থাগুলো, যেটা এখানে দুইটা সংস্থা একসাথে কাজ করবে, একদিকে হচ্ছে সড়ক নিয়ন্ত্রণ বিভাগ, অন্যদিকে ICT যারা টেলিকম বা কম্পিউটারাইজ সিস্টেমটা অ্যাপ্লাই করবে। তো পুরো ব্যাপারটা সফটওয়্যার ওরিয়েন্টেড। তো দেখা গেল যে আপনার এখানে কোনো মানুষ লাগছে না, জাস্ট রিসিভার দেখে নিয়ে সেটা করে নিচ্ছে। একদমই চিপ, খরচের মধ্যেই এটা হয়ে যাচ্ছে, একদম অল্প খরচ, খুব সহজ। ভালো লাগলো এই বিষয়টি জেনে যে খুব সহজলভ্য একটি বিষয়, যেটি এতটাই কার্যকরী হতে পারে। আরো অনেক কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো অতিথিকে সাথে নিয়ে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে উপস্থিত আছেন আলামিন রহমান, ফিউচার লিডার্স প্রোগ্রাম সিজন 2 বিজয়ী। কথা হচ্ছিল তার সাথে, ফিরে যাব আরো একবার তারই কাছে। ফিরে এলাম আবারও। শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাইবো যে কি ধরনের সমাধান আপনারা খুঁজে বের করেছেন শিক্ষা ব্যবস্থায়, যে কিছু কিছু আমরা সমস্যা দেখে থাকি। জি, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যার অনেকগুলি হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড না। মানে শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যেন শিক্ষক এবং ছাত্র তাদের সম্পর্কটা অনেকটা শত্রু ভাব, যেন শিক্ষক
উনি চেষ্টা করেন যে কত কঠিন হতে পারে, কত যাতে ছাত্র নাম্বার না পায়, ছাত্র কথা হচ্ছে কত বেশি নাম্বার পাওয়া যায় পড়ালেখা না করে। এই যে দুজনের মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়, এটা মূল একটা কারণ হচ্ছে কি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যেভাবে ডিজাইন করা হয় সেখানে গ্যাপ আছে। যেমন আমি যদি নবম শ্রেণীর বা দশম শ্রেণীর যে বই আছে, গণিত বইয়ের উদাহরণ দিই, ওখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টার সে 3.1, 3.2, 3.3 ওরকম উদাহরণ করা আছে মাত্র 2 থেকে 3টা। তো 2 নিয়মে বা 3টা নিয়মে মাত্র 2 থেকে 3টা প্রবলেম সলভ করা হলো, কিন্তু অনুশীলনীতে যে প্রশ্ন আছে 20টা বা 30টা। তো এখন বিভিন্ন নিয়মের এখন প্রশ্ন হয় যে গার্ডিয়ানরা ভাবে যে তার সন্তান পড়ালেখা ভালো করতে পারতেছে না, উনি ব্লেম করে টিচারদেরকে, টিচাররা ব্লেম করে স্টুডেন্টের মেধা ভালো না। কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে সে তো যিনি বইটা লিখেছেন উনি পিএইচডি হোল্ডার কিংবা বিশাল একজন প্রফেসর, কিন্তু যে পরীক্ষাটা দিতে আসছে, যে ক্লাসে পড়ছে, তার তো বয়স কম। ওই মানুষটা কিভাবে মাত্র 2টা নিয়মের 2টা উদাহরণ দেখে 30 নিয়মে মানে 30টা প্রবলেম সে কিভাবে সলভ করবে? তো এজন্য আমরা যে সমাধান প্রস্তাব করছি সেটা হচ্ছে যে একটা অনুশীলনীতে তাকে একটা উদাহরণ আগে দিতে হবে, কিভাবে সে অঙ্কটা প্রবলেমটা সলভ করেছে স্টেপ বাই স্টেপ সেখানে ব্যাখ্যা থাকতে হবে। কারণ গ্রাম অঞ্চলে যারা থাকে, একজন শিক্ষক আর ঢাকার যারা ব্যক্তিত্ব, ওনাদের তো বোঝানোর ওয়েটা এক না। তাহলে ওনাকে উদাহরণটার সময় শুধু উদাহরণটা করে পাশে উল্লেখ করে দিতে হবে উনি কিভাবে আগের লাইনটা থেকে পরের লাইনটাতে এসেছেন, বর্ণনা করে উনি বুঝিয়ে দেবেন। তারপর ওই একই নিয়মে স্টুডেন্টকে আরো 4 থেকে 5টা, যে এই উদাহরণটা অনুযায়ী এই 4টা করো, ওই উদাহরণ অনুযায়ী ওই 4টা করো, তাহলে আমার অনুশীলনীতে যদি 30টা থাকে তার জন্য সহজলভ্য হবে। এবারে আমরা একটি বিষয় আনবো, সেটি হচ্ছে ব্র্যান্ডিং একটি বিষয়, যেটি আমাদের দেশে তৈরিকৃত যে পণ্যগুলো আছে এগুলো দেশের বাইরে রপ্তানির ক্ষেত্রে যারা নেতা স্থানীয় জায়গায় আছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবেন এবং ইতিবাচক একটি দিক কিন্তু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে। সেই বিষয়টি নিয়ে আপনাদের ভাবনা কি? বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে যে ভাবনাটা আমাদের রয়েছে যে বাংলাদেশের আর অনেকগুলো পণ্য আছে যেগুলো রপ্তানি করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে এগুলো যেমন কুটির শিল্প, দেখা যায় গ্রামের একজন মানুষ অনেক সুন্দর করে একটা জিনিস তৈরি করলো, কিন্তু সে জানে না কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে, কিভাবে আলিবাবা বা ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সে সেল করবে, তাহলে সে রপ্তানি করতে পারছে না, কিন্তু সে প্রোডাক্টটা তৈরি করতে পারছে। আবার আমরা যারা ইউনিভার্সিটি লেভেলের গ্রাজুয়েট, তারা দেখা যায় ইমেল, ফেসবুক সবই আমরা জানি, কিন্তু আমরা জানি না কিভাবে ওই জিনিসটা তৈরি করতে হয় বা কোথায় করা যায় বা কিভাবে করা যায়। এর ফলে যে একটা গ্যাপটা রয়ে গেছে, তা আমাদের ভাবনা হচ্ছে ওই গ্যাপটা কমিয়ে আনা, যাতে স্টুডেন্টদেরকে এবং ওই কুটির শিল্পকে পার্টনারশিপে আনা যায়, যাতে করে বাংলাদেশের রপ্তানি মার্কেটটা বাড়ানো যায়। আমরা জানবো আরো বিস্তারিত, আরো কথা শোনা বাকি থেকে গেল। ছোট্ট আরো একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সাথে থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ জানাই সবাইকে। সাথে আছেন একজন অতিথি, কথা হচ্ছিল তার সাথে, ফিরে যাব আবারও ফিরলাম। কথা হচ্ছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবার একটু আসবো পর্যটন বিষয়টি নিয়ে, যেটি আমাদের দেশে অনেকটাই সফলতার দ্বার উন্মুক্ত করতে পারে। সেই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? কিন্তু অনেক জায়গা আছে আমাদের দেশে, সুন্দর সুন্দর অনেক জায়গা আছে ভ্রমণ করার মতো, কিন্তু পর্যটকরা জানছে না। সেই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? জি, বাংলাদেশের পর্যটন শিল্পের একটা অপার সম্ভাবনা রয়েছে সারা পৃথিবীতে। আপনি জানেন যে আমেরিকা, কানাডা বা যারা ভ্রমণ পিপাসু তারা সারা পৃথিবী ঘুরছেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ঠিক সেভাবে এম্পাওয়ার্ড হয়নি। কিন্তু আমাদের পর্যটন শিল্পে এত চমৎকার সব লোকেশন বাংলাদেশে রয়েছে যা কল্পনা করা যায় না, এবং তারা যদি একবার দেখতেন তাহলে কিন্তু বারবার এখানে আসতেন। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন আমাদের বগা লেক, পৃথিবীতে কত লেক রয়েছে, কিন্তু এমন চমৎকার একটি পরিবেশ যে পাহাড়ের উপরে লেক, চতুর্দিকে পাহাড়, তারপর সবুজ, মানে চমৎকার একটি লোকেশন। একবার যারা আসবেন তারা কিন্তু এরপর ফিরে গিয়ে তাদের আরো আত্মীয় স্বজন কিংবা আরো যে ফ্রেন্ড সার্কেল সবাইকে বলবেন। তো বাংলাদেশের পর্যটন শিল্প অনেক দূরে গিয়ে যাবে, এবং আমরা ভাবছি যে কিভাবে আরো এম্পাওয়ার করা যায় এবং কিভাবে এই জিনিসগুলো ফেসবুক প্লাস অন্যান্য অনলাইনের মাধ্যমে তাদের কাছে তুলে ধরা যায়, সেটি পৌঁছে দেওয়া যায়। আর তাছাড়া বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র যেখানে সবাই ঘুরতে যাবে, দেখতে যাবে, তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটি অবশ্যই পর্যটক
পর্যটকের অনুকূলে থাকতে হবে সেই ব্যবস্থাগুলো, সেই Exactly. ব্যবস্থাগুলো তাদের অনুকূলে আনার ক্ষেত্রে আপনাদের কি কোনো ভাবনা আছে? হ্যাঁ, আমাদের ভাবনা আছে। যেমন আপনাকে স্পেশালি বাংলাদেশে যদি আমরা ইন্টারন্যাশনাল জোন করতে পারি কিছু, যে ফরেন জোন বা রিজার্ভ বা রেস্ট্রিক্টেড জোন, কারণ আমাদের দেশের যে আইন বা যেভাবে রয়েছে আন্তর্জাতিকভাবে, তো সেভাবে এক এক দেশ এক এক রকম নিয়ম কানুন রয়েছে। তো তাদের জন্য একটু ফ্রি লিভারেজ বা একটু উন্মুক্ত, যেরকম আন্তর্জাতিক আইন যেরকম ওরকম ভাবে পার্টিকুলারলি জোন করতে পারলে তাদের জন্য খুব দারুণ হবে বলে আমরা মনে করছি। বাহ, জানলাম, বেশ ভালো লাগলো। পর্যটন ক্ষেত্রটা আমাদের জন্য আসলে খুবই ফলপ্রসূ হবে, যেটা আপনার আলোচনায় শুনলাম, সম্ভাবনাও আছে। সেই সাথে সাথে কৃষি একটি খাত, যেটি আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাত, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ কৃষি। আপনাদের ভাবনা কি আছে কৃষি ক্ষেত্রকে নিয়ে? ধন্যবাদ। চমৎকার একটি বিষয় যে কৃষি ভিত্তিক আমাদের এই দেশ, আর সে বিষয়টি তুলে আনার জন্য বাংলাদেশের কৃষি উন্নয়নে আমাদের ভাবনা হচ্ছে যে কৃষকদেরকে আমরা, বিশাল বড় একটা সম্ভাবনার ক্ষেত্র কিন্তু বাংলাদেশ, আমাদের জমির মাটি উর্বর সবকিছু রয়েছে, তাদের পাশে টেকনোলজিক্যালি হেল্প করা, মোবাইল অ্যাপস এর মাধ্যমে, যে তার কখন কোন জমিতে কোন ফসলটা ভালো হবে, কিভাবে সেটাকে তার পরিচর্যা করতে হবে। এখন হয়তো সে প্রপার গাইডেন্সটা পাচ্ছে না, কিন্তু তাকে সেই গাইডেন্সটা আমরা দিতে চাচ্ছি, এবং ওই গাইডেন্সের ফলে যেটা হবে যে সে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট মার্কেটে সে চলে যাবে। তবে জানেন যে পৃথিবীর বহু দেশ কৃষি পণ্য রপ্তানি করছে। জাপান তাদের ফার্মিং এ অনেক দূরে এগিয়ে গেছে, আমাদের ফার্মিং এখন প্রচুর এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে বর্তমানে আলু রপ্তানি হচ্ছে, সবজি রপ্তানি হচ্ছে, ফুল রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে, ইটালিতে। তো বাংলাদেশে কৃষি বিশাল বড় একটা সম্ভাবনার ক্ষেত্র এবং এগিয়ে যাচ্ছে এবং আরো অনেক দূর এগিয়ে যাবে। সেই আমাদেরও আসলে সেই প্রত্যাশা, এবং কৃষি এমনই একটি খাত যেটি আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে আমাদের প্রত্যাশা এটাও আরেকটু থাকবে যে বিষমুক্ত সব ফসল কিংবা বিষমুক্ত খাদ্য যেন আমরা গ্রহণ করতে পারি। আপনার প্রতি শুভকামনা রইল, আপনি যে উদ্যোগে এগিয়ে যাচ্ছেন সেটি যেন দীর্ঘস্থায়ী হয় এবং একজন ভবিষ্যতে একজন সফল নেতা হয়ে আপনি আপনার শীর্ষস্থানে পৌঁছে যান, সেই প্রত্যাশা থাকে। ধন্যবাদ আপনাকে। একজন ফিউচার লিডার হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পাশে যেন থাকতে পারি, সবাই দোয়া করবেন। এবং আমি এসসিটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই প্রোগ্রামটির জন্য, এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় যেন আমরা এগিয়ে নিতে পারি। এসসিটিভিকে এবং এই প্রোগ্রামের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বেলা শেষে। দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এসসিটিভির সাথে থাকুন।